আপনারা জানেন ইরানের প্রেসিডেন্ট রাইসি গতকাল এক গত পরশু আসলে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন। সেই বিষয়টি নিয়ে কথা বলবো, কারণ দেশি আন্তর্জাতিক সব ধরনের গণমাধ্যমে এটি এখন প্রধান আলোচ্য বিষয়। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শাহিদুজ্জামান। জনাব শাহিদুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। নানা রকম বিশ্লেষণ চলছে এই হত্যাকাণ্ডকে ঘিরে, এই মৃত্যুকে ঘিরে। এখনো পর্যন্ত হত্যাকাণ্ড বলা যাবে না, এই মৃত্যুকে ঘিরে আপনার কাছে ছোট করে শুরুতে যেটি জানতে চাই সেটি হচ্ছে যে সন্দেহের তালিকা কি তৈরি হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে যে এটি আসলে শুধুমাত্র একটি স্বাভাবিক উড়োযান দুর্ঘটনা নয়, এর পিছনে আরও কোনো কিছু আছে? অ্যাবসলিউটলি। এবং এই সন্দেহর যে ধূম্রজাল সৃষ্টি হচ্ছে, এটাকে কিছু কিছু ব্যক্তি যারা একটু আমেরিকার প্রতি সমর্থন পুষ্ট বা ইসরায়েলের প্রতি দুর্বল, তারা এটাকে নিছক ষড়যন্ত্র তত্ত্ব বা কনস্পিরেসি থিওরি এই ধরনের টার্ম ব্যবহার করে পুরো বিষয়টাকে আন্ডারমাইন করে, গুরুত্বহীন করে দেয়। তবে সন্দেহর ব্যাপারটা অ্যাবসলিউটলি কারেক্ট, কেননা আমরা অতীতে বারবার দেখেছি যখনই ইরান একটা তাৎপর্যপূর্ণ রোল প্লে করতে যায় বা ইরানের কোনো ব্যক্তিত্বরা যখন সামনে চলে আসে আন্তর্জাতিক অঙ্গনে যা ইসরায়েল বা আমেরিকার স্বার্থহানি করবে, তখনই কিন্তু তাদের হত্যা করা হয়েছে। আমরা শুধু জেনারেল সোলেমানির কথাই জানি না, যাকে আমেরিকা সরাসরি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে হত্যা করেছে, টার্গেট করেছে মিসাইল দিয়ে। তাকে অন্য আরেকটা দেশ ইরাকে তাকে হত্যা করে ফেলেছে যখন তিনি একটা আন্তর্জাতিক সম্মেলন অ্যাটেন্ড করতে যাচ্ছিলেন। মানে এটা অসাধারণ আন্তর্জাতিক ক্রাইম। কিছুদিন আগে ইসরায়েল ইসলামিক রেভলিউশনারি গার্ডের 2জন শীর্ষ নেতাকে সিরিয়াতে এমবেসিতে হত্যা করেছে, কোনো এমবেসিতে, যার কারণে ইরানের সাথে এই পুরো প্রক্রিয়াটা শুরু হয়ে গেল। এখন আমরা দেখতে পাই যে ইরান আন্তর্জাতিক আইন আদালতে ইসরায়েলের নেতাদের বিচার করার জন্য বাস্তব পদক্ষেপ নেওয়া হয়েছে। আমেরিকার জন্য এটা অত্যন্ত অপমানজনক, আর ইসরায়েল এটা কিছুতেই মেনে নিতে পারছে না। এবং তাদের সমস্ত রাগ যে পড়েছে এই দুই অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, ইরানের প্রেসিডেন্ট এবং ফরেন মিনিস্টার। স্পেসিফিক্যালি ফরেন মিনিস্টার কিন্তু অনেক দূর এগিয়েছিল আরব বিশ্বকে ঘুরিয়ে দিয়ে ইরানের প্রতি সিম্প্যাথেটিক করার জন্য। সন্দেহর বান কিন্তু বাস্তবসম্মত। কেন এই যে এই ধরনের প্লেন যে ব্যবহার করা হলো হঠাৎ করে, যেখানে দুটো হেলিকপ্টার নিরাপত্তা দিচ্ছিল প্রেসিডেন্টকে, সেই দুটো হেলিকপ্টার নিরাপদে চলে গেল, তারা ফিরলও না। অথচ অন্য হেলিকপ্টার যাতে প্রেসিডেন্ট ছিল, সেই হেলিকপ্টারটি যে এই রকম একটা স্থানে যে নিপতিত হলো, যেখান থেকে বাঁচানো কেউ জানতেও পারলো না অনেকক্ষণ, 18 ঘন্টা, যে কোথায় হেলিকপ্টার পড়েছে, কেনই বা পাইলট ওই দুর্গম পথে। আমার সন্দেহ হচ্ছে এই যে ইসরায়েলের ও আমেরিকার এই প্রযুক্তিগত জ্ঞান রয়েছে যে তারা রিমোট ডিভাইস ব্যবহার করে একটা হেলিকপ্টারকে অচল করে দিতে পারে। এবং আমার সন্দেহ হয় যে ইসরায়েল এই রোল প্লে করেছে এবং নিশ্চিতভাবে তারা অনেক আগে থেকে আঁচ পেতেছিল সুযোগ নেয়ার জন্য, যাতে কেউ সন্দেহ না করে, এবং এই সুযোগটাই তারা গ্রহণ করেছে। এছাড়া এবং অবশ্যই মানে সবকিছু হিসেব নিকেশ মিলিয়ে গণমাধ্যমে যে আলাপ দেখা যাচ্ছে, বিশেষ করে আন্তর্জাতিক গণমাধ্যমে, যে নিশ্চিতভাবে ঘরের শত্রু বিভীষণ রয়েছে, না হলে ঠিক মাঝে থাকা হেলিকপ্টারটি পড়ে ভূপতিত হলো এবং সেখানে এই ধরনের একটি ধ্বংসযজ্ঞ ঘটলো। তাকে নিরাপত্তা দেওয়ার জন্য যে দুটি হেলিকপ্টার, তারা নিরাপদে চলে গেল, মাঝখানেটি নেই, যেটি আসলে এত বড় ব্যক্তিত্বদের বহন করছিল, তারা খোঁজ নিতেও আর আসলো না, তাদের রাডারেও কিছু ধরা পড়লো না, সেই হিসেব মেলানোর চেষ্টা করছে। কিন্তু আপনার সাথে আরেকটি বিষয় জানতে চাই, যে আপনি যে বলছিলেন যে যখন ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল, বিশেষ করে ইরানের এই 2জন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী বড় জায়গাটিতে ছিলেন, দুঃখিত, প্রেসিডেন্ট বড় জায়গাটিতে ছিলেন, সেক্ষেত্রে এই 2জনই মারা গেছেন। সামনের দিনে আসলে
তাদের জায়গাটিতে কার নাম আসতে পারে বলে আপনি মনে করেন, অন্তত ইরানের ক্ষেত্রে? আর আরেকটু জানতে চাই যে দেশ পরিচালনার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন কি আসবে এই ক্ষেত্রে, এই মৃত্যুর পর? ধন্যবাদ। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে এখনো ইট ইজ টু আর্লি। কেউ রিয়েলি অ্যান্টিসিপেট করেনি যে হঠাৎ এরকম একটা ভ্যাকুয়াম সৃষ্টি হবে। এখন যিনি অ্যাক্টিং প্রেসিডেন্ট হয়েছেন তার প্রচুর গ্রহণযোগ্যতা রয়েছে, কিন্তু 50 দিনের মধ্যে যে ইলেকশন হবে সেখানে অন্যান্য প্রতিদ্বন্দ্বীরাও সামনে চলে আসবে। কেননা এটা একটা খুব গুরুত্বপূর্ণ পদ হয়ে দাঁড়িয়েছে এখন। আগে যিনি ছিলেন প্রেসিডেন্ট, এটা প্রায় অনেকটা নিশ্চিত ছিল যে তিনি হয়তো সুপ্রিম লিডার হয়ে যাবেন ভবিষ্যতে, কিন্তু এখন এই বিষয়টা একেবারে অনিশ্চিত হয়ে গিয়েছে। যিনি এখন সুপ্রিম লিডার রয়েছেন তার কোনো ব্যক্তিগত প্রেফারেন্স আছে কিনা সেটা এখনো কোনোভাবেই তুলে ধরা হয়নি। আর বর্তমানে যে অ্যাক্টিং প্রেসিডেন্ট রয়েছে তিনিও একজন উচ্চাভিলাষী ব্যক্তিত্ব। বলা যায় যে কনজারভেটিভ বা অত্যন্ত কট্টরপন্থীদের মধ্যেই প্রতিযোগিতাটা হবে। তবে আরেকটা ব্যাপার হচ্ছে যে ফরেন মিনিস্টারের পদ পূরণ করা ইরান যে খুব কঠিন হবে, কারণ নাম এখনো সামনে আসেনি। তবে যিনি ছিলেন ফরেন মিনিস্টার তার যে দক্ষতা এবং পেশাভিত্তিক যে অ্যাপ্রোচ সেটা ইরানকে অনেক দূর এগিয়ে নিয়েছিল, এবং এই জন্যই আমার সন্দেহ হয় এবং অনেকেই মনে করেন যে এই সুযোগে ইসরায়েল দুইজন ব্যক্তিকেই একসাথে পেয়ে এমন একটা সুযোগ ব্যবহার করেছে যেই সুযোগটায় তারা হাতছাড়া করতে চায়নি। যখন আর কি এখন ইসরায়েল যা যা ফেস করছে আন্তর্জাতিক ক্ষেত্রে, আন্তর্জাতিক আদালতে। এরপরে প্রশ্নটা হচ্ছে যে আপনি ভাবছেন যে স্থিতিশীল ইরান থাকবে কি না, বা ভবিষ্যতে কি ইরানে একটা অরাজকতা অনেকেই বলছেন যে দেশটির শাসন ব্যবস্থা দুর্বল হয়ে যেতে পারে অনেকেই, কারণ আমরা দেখেছি কদিন আগেও ইরানের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে এক ধরনের বড় ঝড় বয়ে গেল, সেটি আবারও ফিরে আসার একটি। আমার মনে হয় না যে সেটি ফিরে আসবে, কারণ কঠিন নিয়ন্ত্রণ রয়েছে। মাঝে মাঝে সেখানে পর্দা সিস্টেম নিয়ে, মহিলাদের অধিকার নিয়ে কিছুটা হইচই হয়েছিল, কিন্তু সেটা কিন্তু দমন করা হয়েছে। এখানে তাদের যে স্ট্রাকচার, কার পরে কে আসবে, কিভাবে হবে, এই যে হায়ারার্কিক্যাল সিস্টেম, এটা অত্যন্ত সুপ্রতিষ্ঠিত। ভালো হোক আর মন্দ হোক, এই যে শাসন ব্যবস্থাটি রয়েছে এখানে এরা সুস্পষ্টভাবে জানে যে এই সময়টাতে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র সব রকমের প্রচেষ্টা চালাবে রেজিমকে ডিস্টেবিলাইজ করতে, স্পেশালি বিকজ আরব বিশ্বে সৌদি আরব সহ কাতার এবং টার্কি স্পেশালি ইরানের ব্যাপারে এখন খুবই স্ট্রং সমর্থন, এবং এটা বোঝা যায় যে নিবারক হিসাবে ইরানের যে সামরিক শক্তি রয়েছে সেটা ইসরায়েলকে একেবারেই একটা বেকায়দায় ফেলে দিয়েছে। এই কারণে তারা যে আরব দেশগুলোর সাথে যে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চলছিল সেটা একেবারেই ব্যক্তি উদ্যোগ বলা যেতে পারে রাইসির, এবং ভূমিকা উদ্যোগ না বলে আমি ভূমিকা বলা যেতে পারে রাইসির, সেটা এখন আসলে কি একটুখানি দুর্বল হলো বা একটুখানি গতি হারালো মনে হয়, বা গতি হারাবে বলে কি মনে হয় আপনার কাছে? না, আমার মনে হয় না। আমি আশা করব যে সেরকম কোনো কিছু হবে না, এবং সেটা না হওয়ার জন্য ইরানে আভ্যন্তরীণ প্রচেষ্টা চলছে, কেননা এটা খুব স্পর্শকাতর গুরুত্বপূর্ণ একটা ভবিষ্যৎধর্মী আচরণ, এবং এটা নিশ্চিত করার জন্য টার্কি এবং টার্কির অত্যন্ত শক্তিশালী প্রেসিডেন্ট এরদোগান তারা চেষ্টা করবে। তাছাড়া সৌদি আরবের ব্যাপক স্বার্থ রয়েছে ইরানে একটা স্থিতিশীল ব্যবস্থা, কারণ সৌদি আরব এখন ব্যাপক বিনিয়োগ করবে ইরানের মধ্য থেকে পাইপলাইন তৈরি করে চীনে পৌঁছাবার জন্য, ল্যান্ড রুট করার জন্য। সৌদি আরবও চাইবে না কোনোভাবেই যে ইরানে একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হোক। যদি এখন, আর তাছাড়া বিশ্বের বেশিরভাগ দেশই কিন্তু এখন ইরানকে খুব ক্লোজলি অবজার্ভ করছে। ইরান একটা দায়িত্বশীল
অ্যাক্টর হিসাবে অবতীর্ণ হয়েছে বিশ্ব রাজনীতিতে। আর অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইসরায়েল এখন আদালতের সম্মুখীন। এরকম পরিস্থিতিতে আন্তর্জাতিক আইন আদালতে ক্রিমিনাল হিসেবে চিহ্নিত হওয়া, এটা আমেরিকা কখনো ফেস করে নাই, এবং এই জন্য ঢালাওভাবে প্রেসিডেন্ট বাইডেন মিথ্যাচার করে যাচ্ছে। আজকেও তিনি ওই মিথ্যাচারকে রিপিট করেছেন ইসরায়েলের পক্ষ নিয়ে, যা কিনা বলতে গেলে আমেরিকার ক্রেডিবিলিটি ইউরোপিয়ান ইউনিয়নেও এখন অনেক পড়ে গিয়েছে। তো এইসব চিন্তা করে দেখলে আমার ধারণা যে ইরানে একটা স্থিতিশীল এবং ধারাবাহিক পররাষ্ট্রনীতি এটা হওয়াটাই আমার মনে হয় বেশি সম্ভাবনা, আমার কাছে বেশি মনে হয়। জি, জনাব শাহিদুজ্জামান, আমরা দেখছিলাম যে এই মুহূর্তে পৃথিবীর প্রায় সব দেশই শোক জানিয়েছে, যুক্তরাষ্ট্র বাদে। বেশ পরিষ্কারভাবেই তারা আসলে নিজেদের শত্রুকে তারা ঘোষণা দিল বলা যেতে পারে, যে শত্রু না হোক অন্তত ইরান আমার বন্ধু নয়, এটি পরিষ্কার। কিন্তু আমরা আবার দেখেছি উল্টো দিকে পুতিন, সি জিনপিং, এনারা সবাই শোক জানিয়েছেন, সাথে সাথে প্রতিক্রিয়া জানিয়েছেন। খুব দ্রুত আমরা পুতিনের প্রতিক্রিয়া দেখতে পেয়েছি। সেক্ষেত্রে এই যে আবারও আন্তর্জাতিক অঙ্গনে আমরা যেটি দেখি যে বিভেদ রেখা, সেটি আবারও বেশ পরিষ্কার হয়ে উঠল, এবং যে দুটি যুদ্ধ চলমান এই মুহূর্তে পৃথিবীতে, সেই দুটো যুদ্ধক্ষেত্রে এর প্রভাব কেমন থাকবে বলে আপনি মনে করেন? এই দুটি যুদ্ধই আমার মনে হয় যেভাবে যেই প্রক্রিয়ায় চলে যাচ্ছে সেই প্রক্রিয়া থেকে বিচ্যুত হওয়ার কোনো কারণ আমি দেখি না। আমেরিকার যে স্টেটমেন্টটা এসেছে এই মৃত্যুর পরিণতিতে, সেটা টিপিক্যালি আমেরিকার যে খুনি ভূমিকা, খুন করার প্রবণতা, তার সাথে মিলে। এর আগেও যখন জেনারেল সোলেমানিকে হত্যা করা হয়েছিল তখন বলেছিল জেনারেল সোলেমানির হাত রক্তে, খুনির রক্তে লাল হয়ে আছে। এখন এই ইরানিয়ান প্রেসিডেন্টের বেলায় এক্স্যাক্টলি একই রকমের ভাষা, যে এই প্রেসিডেন্টের হাত অতটাই খুনে লাল হয়ে আছে। এটাই কিন্তু একটা বড় ইন্ডিকেটর যে আমেরিকা জাস্টিফাই করছে দেশে বিদেশে। সুতরাং এটা একটা এমন একটা ইভেন্ট যার নিচে নিজের একটা চলমান যৌক্তিকতা রয়েছে। আমেরিকা এখন কমিটেড হয়ে গিয়েছে ইউক্রেনে আর ইসরায়েলে, বিশাল আকারের তারা অনুদান দিচ্ছে, বিলিয়নস অফ ডলার্স বলতে গেলে। এখন ওই টাকা অ্যাপ্রুভড হয়েছে কংগ্রেস থেকে, কাজেই যুদ্ধের মাত্রা কমবার কোনো সম্ভাবনা নেই। বরং আমার মনে হয় আমেরিকাতে যে প্রেসিডেন্সিয়াল কন্টেস্ট সামনে আসছে, সেখানে আরো বেশি নতুন জটিলতা সৃষ্টি হতে যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পের সেন্টেন্সিং হওয়া বা তাকে অ্যাকিউজ করার সম্ভাবনা ক্রমেই বেড়ে যাচ্ছে। অপরদিকে বাইডেনের কথাবার্তা সম্পূর্ণ অসংলগ্ন হয়ে যাচ্ছে দিনের পর দিন, এবং ডেমোক্রেটসদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া যে আসলে কোথায়, প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিচ্ছে নাকি পররাষ্ট্রমন্ত্রী নিচ্ছে নাকি পেন্টাগন সিদ্ধান্ত নিচ্ছে, কিছুই অ্যাকচুয়ালি রিয়েলি। এত খারাপ পরিস্থিতি আমেরিকার 70 বছরের স্নায়ু যুদ্ধকালীন থেকে নিয়ে এই সময় আর কোনো দিন আমেরিকাতে ঘটেনি আমার ধারণা। এটা ইট ইজ দ্য ওয়ার্স্ট পসিবল, এবং এটাই কিন্তু ভীতির কারণ যে এই যুদ্ধ থেকে ইসরায়েলের যে আচরণ, এই যুদ্ধ থেকে একটা আঞ্চলিক যুদ্ধ হয়ে যাওয়াটা মোটেও অসম্ভব নয়, এবং এর জন্য আমেরিকাই দায়ী থাকবে সম্পূর্ণ। কিন্তু পৃথিবীর মানুষের পক্ষ থেকে সেই আশাটাই থাকুক, অন্তত সেই ঘটনা যেন আর দেখতে না হয়, কারণ দুটি যুদ্ধ এরই মধ্যে আমাদেরকে নানাভাবে নানা সংকটে ফেলেছে। অনেক ধন্যবাদ অধ্যাপক শাহিদুজ্জামান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার চমৎকার আলোচনার জন্য।